প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম আকাশ, দেখছেন জনপ্রত্যাশা। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছেন এবং তিনি সরকার গঠন করেছেন। আজ তার সরকারের প্রথম দিন, ব্যস্ততম দিন কাটিয়েছেন এবং মন্ত্রী পরিষদ তিনি গঠন করেছেন পুরাতন এবং নতুনদের সংমিশ্রণে। কেমন হলো মন্ত্রী পরিষদ, আগামী দিনগুলোতে চ্যালেঞ্জ কি হবে, বিএনপির কাছে জনগণের প্রত্যাশা কেমন, বিরোধী দলের কাছে বা প্রত্যাশা কেমন, আগামী দিনের রাজনীতিক অবস্থা কি দাঁড়াবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কি হবে, বিশেষ করে অর্থনীতি কি পরিস্থিতি হবে, অনেকগুলো চ্যালেঞ্জ নিঃসন্দেহে আছে। সেগুলো বোঝার চেষ্টা করব। আমাদের সাথে দুজন অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ডক্টর কামরুজ্জামান কায়সার, আহ্বায়ক এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অ্যাব, এবং আপনি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যও ছিলেন। বিএনপি জিতেছে, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর কাজী মারিফুল ইসলাম, রাজনীতি বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়নের অধ্যাপক। আপনি এবং নির্বাচন যে কি বলে পর্যবেক্ষণ করেছেন খুব ক্লোজলি, আপনাকেও স্বাগত জানাচ্ছে। আপনাকে দিয়ে শুরু করে ডক্টর কাজী মারিফুল ইসলাম। নতুন পুরাতন মিলিয়ে বেশ মন্ত্রিসভা হলে, বেশ বড় আকারের মন্ত্রিসভায় হয়েছে। আলোচনা ছিল যে এবার হয়তো ছোট আকারের হতে পারে। তো সবকিছু মিলিয়ে কেমন হলো নতুন মন্ত্রিসভা? ধন্যবাদ আমাকে এই আলোচনাতে যুক্ত করার জন্য। মন্ত্রিসভা কেমন হলো, যদি আমরা কারা কারা মন্ত্রিসভার সদস্য হয়েছেন, তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা, সাংগঠনিক যোগ্যতা এবং আগের কাজের অভিজ্ঞতা যদি দেখি, তাহলে মন্ত্রিসভা মোটের উপরে দুই একটা নাম বাদে বলা যেতে পারে যে এটা একটা গ্রহণযোগ্য মন্ত্রিসভা হয়েছে ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স এবং অন্য কিছু বিবেচনা যদি করি। কিন্তু মন্ত্রিসভার আসলে রাষ্ট্রের কাজের পরিধি অনেক বেড়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে, তাদের কাজের পরিধি বেড়েছে, তাদের লোক সংখ্যা বেড়েছে। ফলে মন্ত্রিসভাগুলোকে একেবারেই যে খুব ছোট করে ফেললে যে এটা সহজে ব্যবস্থাপনা করা যায় সেটা না। ফলে আপাত অর্থে যেরকম আকার আছে সেই আকার নিয়ে খুব বেশি আপত্তি দেখার তেমন কোনো কারণ দেখছি না। কিন্তু মন্ত্রিসভা আসলে শেষ পর্যন্ত কেমন হলো সেটা প্রমাণ হতে হবে আপনার ফলাফলে। অর্থাৎ যে বৃক্ষ তোমার নাম কি, তা ফলেই পরিচয়। ফল আমরা যদি যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আসলে এদের এই মন্ত্রিসভা সম্পর্কে আমাদের কোনো মূল্যায়ন করা না। কিন্তু বলো না যে মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে, সেটা হয়তো সত্যি, সেটা সবসময় সত্যি সেরকম না। পৃথিবীতে অনেক আবহাওয়া আছে যেখানে সকালবেলায় যা দেখা যায় 10 মিনিট পরে সেটা বদলে যায়। ফলে বিশেষ করে রাজনীতির কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে অনেক কিছু আগে থেকে পূর্ব ধারণা করাটা বাস্তবসম্মত হয় না, সেটা অনেকগুলো পরিস্থিতি দ্বারা পরিবর্তিত হয়। বরং মন্ত্রিসভার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি, যে আমরা দেখছি যে তরুণ এবং প্রবীণের একটা সংমিশ্রণ আছে, অভিজ্ঞ এবং একেবারেই নতুন, প্রায় 40 জনের মতন, একদম নতুন। ফলে কিছু সিনিয়র আছেন, আবার এর সাথে যায় উপদেষ্টা পরিষদ যুক্ত হয়েছে, সেখান থেকে কিছু অভিজ্ঞতা মানুষের মধ্যে আছে, সেগুলো যুক্ত হবে। কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য সাধারণত বিএনপি যে সাধারণ মন্ত্রী পরিষদ এর আগেও ছিল, এর আগের সরকারগুলোতে ছিল, যেমন দেখবেন যে এখানে আমলাতন্ত্র থেকে আসা সদস্যদের সংখ্যা খুব বেশি না, একটা বৈশিষ্ট্য। আবার আপনি দেখবেন যে এর আগে আমরা দেখেছি যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটা অংশ উপস্থিতি থাকে উল্লেখযোগ্যভাবে, সেটিও নেই। ফলে এবারের মন্ত্রিসভার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা রাজনীতিবিদদের প্রাধান্য রয়েছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, সংগঠনের ভেতরে আছেন, সেই রকম রাজনীতিবিদদের একটা বড় রকমের উপস্থিতি আছে। আমরা বিশেষজ্ঞদের যদি দেখি, যে এরকম বিশেষ বিষয়ক বিশেষজ্ঞ, অর্থাৎ যেমন কৃষিবিদ, চিকিৎসক কিংবা প্রকৌশলী কিংবা অন্যান্য বিষয়ের বিশেষজ্ঞ যদি দেখি, তাদের উপস্থিতিটাও ওরকমভাবে খুব বেশি আমি পেশাগত উপস্থিতিটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, চিকিৎসক আছেন, প্রকৌশলী একজন আছেন, কিন্তু হয়তো আরও এদের ঠিক ওইরকমভাবে মূল সংখ্যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা নেই। তবে যারা হয়েছেন তাদের মধ্যে ব্যবসায়ী শ্রেণীকে প্রতিনিধিত্ব করছেন এরকম একটা উল্লেখযোগ্য সংখ্যক আছেন। আমরা নারীদের কথা চিন্তা করি, তাহলে দেখব যে মাত্র 3 জন নারী সদস্য এখানে মন্ত্রী পরিষদে আছেন। সংখ্যাটা সম্ভব এটা আরও বৃদ্ধি পাওয়ার সুযোগ ছিল বা এখনও আছে, মনে করি সেই জায়গাটা একটা জায়গা আছে। আদিবাসীদের যদি আমরা উপস্থিতি দেখি, তাহলে আমরা দেখছি যে একজন সদস্য আছেন যিনি পাহাড়ের যে জনপদ তাদেরকে প্রতিনিধিত্ব করছেন।
তো সংখ্যা লঘু সম্প্রদায় থেকে যদি আমি দেখি সেক্ষেত্রে দেখছি যে মন্ত্রিপরিষদে একজন সদস্য আছেন। তো একটা সব পেশা এবং যে যে জনসংখ্যাগত যে বৈচিত্র্য তার কিছুটা প্রতিনিধিত্ব এখানে আছে। তবে আমরা যদি কেবল অর্থাৎ নারী পুরুষের জায়গাটা যদি দেখি, অর্থাৎ জেন্ডার প্যারিটির জায়গাটা যদি দেখি, সেখানে আসলে যথেষ্ট সুবিবেচনা করা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আদারওয়াইজ কাঠামো বা আকার এটা 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 আপাততভাবে বলা যেতে পারে যেটা চলনসই। জি, অনেক ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান কায়সার। আপনার কাছে কি মনে হয় তারেক রহমান যখন মন্ত্রিপরিষদ গঠন করেছেন, যেহেতু তার সামনে অনেক বড় চ্যালেঞ্জ, এই মন্ত্রিসভা গঠন করার ক্ষেত্রে কি কি দিকে তিনি দৃষ্টি দিয়েছেন বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচককেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অগণিত দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনের পর গতকাল প্রথম মন্ত্রিসভা গঠিত হলো। আপনারা জানেন যে দীর্ঘ ১.৫ যুগ পর বাংলাদেশে গণতন্ত্রের একটা সুবাতাস বয়েছে এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার একটা সুযোগ পেয়েছে। আমরা গণতন্ত্রহীন বা ভোটাধিকার বঞ্চিত ছিলাম দীর্ঘদিন ধরে। তো অনেকেরই অনেক প্রত্যাশা, সার্বজনীনভাবে যে প্রত্যাশা, সেটা তো অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ আছে, সুশাসনের একটা বিষয় আছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে কতগুলো বড় বড় চ্যালেঞ্জ, এগুলোই এখন এই সরকারকে মোকাবেলা করতে হবে। সার্বিকভাবে যে মন্ত্রিসভা হয়েছে, এখানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নবীন প্রবীণের সমন্বয় ঘটিয়েছেন। তার মধ্যে যারা রাজপথে ছিল, যারা দীর্ঘদিন রাজপথে থেকে গণতন্ত্রের জন্যে অক্লান্ত পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে গেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যারা আপোষহীন ছিলেন, তাদেরকে মূল্যায়ন করেছেন। এবং এখানে আপনি দেখবেন ১৭ জন মন্ত্রী কখনই তারা মন্ত্রী পরিষদে ছিলেন না, তারা নতুন এমপি হয়েই কিন্তু মন্ত্রী হয়ে গিয়েছেন। তো এই ক্ষেত্রে মূল্যায়নের সবচেয়ে বড় বিষয়টা এসেছে তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের রাজনৈতিক যে কমিটমেন্ট, এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর জনাব তারেক রহমান সাহেব উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন। ওনার ওয়েস্টমিনিস্টার যে ডেমোক্রেসির একটা ছোঁয়া এখানে আছে। উনি আপনার ফরেন মিনিস্টার যাকে বানিয়েছেন, উনি অত্যন্ত একজন দক্ষ এবং ফরেন সার্ভিসে উনি কাজ করেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী যে প্রতিনিধির সাথে উনি ছিলেন এবং ভূ রাজনৈতিক যে একটা বিষয়ে ওনার একটা অভিজ্ঞতা আছে। এটা একটা বড় ভালো একটা দিক আমি মনে করি যে এই মূল্যায়নের ক্ষেত্রে উনি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে দিয়েছেন। উনি একজন লয়ার, উনি রাজপথের একজন পরীক্ষিত সৈনিক। উনি আপনি জানেন যে বিগত সরকারের সময় তাকে দেশান্তরিত করা হয়েছিল, তারপরেও কিন্তু উনি রাজনীতি বিমুখ হন নাই এবং দেশে এসেও উনি দলকে গুছানোর ক্ষেত্রে ওনার একটা চমৎকার ভূমিকা ছিল, বিশেষ করে সংস্কার কমিশনে বিএনপির প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে। এবং ওনার যে মতামত, উনি যেভাবে সঠিকভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংস্কার কমিশনে উনি ভূমিকা রেখেছেন, এটা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখানে চমৎকার একটা মন্ত্রিসভা হয়েছে। এখানে নবীন প্রবীণের সমন্বয় হয়েছে এবং উপদেষ্টা পরিষদেও আপনার অনেককেই স্থান দেওয়া হয়েছে। আমার সহ আলোচক ভাই যেটা বললেন যে এখানে মহিলাদের উপস্থিতি একটু কম, সার্বিকভাবে বিএনপি থেকে নির্বাচিতও হয়েছে মাত্র 9 জন মহিলা এমপি। তো 9 জনের ভিতর 3 জনকে দিয়েছে, 30% কিন্তু দিয়েছে আমি মনে করি। আর এটা হলো যে আরও এখন অনেক সুযোগ আছে। আপনার এক একজন মন্ত্রীকে আপনার 2-3টা করে মন্ত্রণালয় দেওয়া হয়েছে। 3টা বড় বড় মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে আমার মনে হয় একজন মন্ত্রীর জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে। সেটা হয়তো আবার রিশাফেল হবে, সেই মন্ত্রিসভা রিশাফেল হলে পরে নতুন কিছু মুখ আমরা হয়তো আবার দেখতে পাবো, আশা করি আর কি। এবার অনেকেই বলছেন যে নতুন মন্ত্রী সভা যেটা হলো, এখানে একমাত্র চমক হলো পররাষ্ট্র মন্ত্রী, যিনি অন্তর্বর্তী সরকারেরও একজন ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তো এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অনেকে বলছেন যে, যেমন উনি বলছেন যে এটা খুব ভালো দূরদর্শী সিদ্ধান্ত হয়েছে এবং তার যোগ্যতা নিয়ে কোনো কোশ্চেন নাই, তিনি অনেক তার যোগ্য মানুষ। কিন্তু যেহেতু ইমিডিয়েট পাস্ট যে যারা সরকারে ছিল, এটা নিয়ে বলছে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা, বা আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, জি, উনি
আমাদের বর্তমান যিনি নতুন নিয়োগকৃত পররাষ্ট্রমন্ত্রী, তিনি অন্তর্বর্তী সরকারের সাথে দীর্ঘ কাজ করেছেন। তার তার যে যোগ্যতার সেই তালিকা বা সেটা আমরা জানি, কিন্তু তার সম্পর্কে মূল প্রশ্ন যেটি দাঁড়াচ্ছে যে উনি সরকারের ছিলেন এবং সেই সময় নির্বাচন হয়েছে, ফলে এখানে কোনো ভূমিকা আছে কিনা। দেখেন, আমরা যেভাবে নির্বাচনটা দেখেছি, এবারের যে নির্বাচনটা দেখেছি, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতাটাকে আসলে প্রশ্ন করার কোনো অর্থ হয় না, কারণ নির্বাচনটাতে মানুষ অংশগ্রহণ করেছে, প্রার্থীরা নিঃসংকোচিতে তাদের প্রচারণা চালিয়েছে এবং ভোটাররা অংশগ্রহণ করেছে। ফলে এখানে একজন জনৈক উপদেষ্টা এসে এই নির্বাচনের কোনো ফলাফলকে প্রভাবিত করতে পারবেন, এই ভাবনাটা খুব মূলক না। ফলে ওনার অন্তর্বর্তী সরকারে থাকার ফলে এই নির্বাচনের সাথে যে সম্পর্ক নিয়ে যে বিতর্কটা তোলার চেষ্টা হচ্ছে, আমার মনে হয় যে এটা ধোপে টিকবে না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে তার সম্পর্কে নির্বাচনে কি ভূমিকা রাখবেন কি রাখবেন না, সেটা নিয়ে যতটা না বিতর্ক, তার চেয়ে অনেক বড় বিতর্ক হচ্ছে তার ভূমিকা। অর্থাৎ অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক যে ফোরামগুলো আছে সেখানে যেভাবে প্রতিনিধিত্ব করেছেন এবং বিশেষ করে যে সকল চুক্তিগুলো সম্পাদন হয়েছে আমাদের বিভিন্ন সহযোগী দেশগুলোর সঙ্গে, আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে, সেই চুক্তিগুলো নিয়ে প্রশ্ন আছে। তার সর্বশেষটা আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা সম্পাদিত হয়েছে, সেই চুক্তি। এর আগে একাধিক বিনিয়োগ চুক্তি যেগুলো হয়েছে, যে আলোচনা জাপানের সঙ্গে চুক্তি, আমাদের অন্য যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো নেগোশিয়েট করার ক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি তখন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েও দেখেছেন। ফলে এই যে তার ভূমিকাটা, কারণ এই চুক্তিগুলো এখন পর্যন্ত যতটুকু আমরা দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেখার সৌভাগ্য হয় না, কারণ প্রত্যেকটা জায়গাতে একটা এটাকে যে প্রকাশ করা যাবে না সেরকম একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ফলে এই চুক্তিগুলোর বিস্তারিত আমাদের পক্ষে অনেক সময় জানা সম্ভব হয় না। ফলে এটার প্রক্রিয়া নিয়ে, এটার অস্বচ্ছতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। দ্বিতীয়ত, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা দেখলাম, যার যে যতগুলো অংশ প্রকাশিত, সেই প্রকাশিত অংশে আমরা দেখেছি যে এখানে বাংলাদেশের জন্য যতটুকু লাভ হওয়ার কথা, যে প্রত্যাশিত যে লাভ, তার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভের পরিমাণটা অনেক বেশি। অর্থাৎ এই চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতন একটি বড় অর্থনীতির সঙ্গে বাংলাদেশের মতন একটা অতি ক্ষুদ্র একটা অর্থনীতির যে ধরনের চুক্তি হলে এটার ন্যূনতমভাবে লাভজনক হতে পারত, বাংলাদেশের জন্য সেই জায়গাটা নিশ্চিত করা হয় না, অ্যাটলিস্ট চুক্তি যেটা দেখা যাচ্ছে। তাহলে এই চুক্তিগুলো নেগোশিয়েট করার ক্ষেত্রে ওনার যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা নিয়ে তখন প্রশ্ন তোলা যাচ্ছে চুক্তি সাপেক্ষে। তো ফলে এরকম একজন ব্যক্তি বা এরকম একজন পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে দেওয়া হলো, যার সঙ্গে আসলে আন্তর্জাতিক অনেকগুলো বিতর্কিত চুক্তি আছে, তো সেটার অর্থটা কি? অর্থাৎ প্রশ্নের মূল জায়গাটা এখানে। অর্থাৎ তার যে ভূমিকা আগের সরকারের ছিল, সেই ভূমিকাটা উনি এখানে কিভাবে নিয়ে আসছেন এবং সেটা নিয়ে প্রশ্ন। তো একটা জায়গা নিশ্চয়ই আছে যে নতুন যে সরকার, সেই সরকার ধরেন আমাদের তো অনেকগুলো জায়গায় বড় বড় চ্যালেঞ্জ আছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। যেমন আমাদের মূল চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলো এবং সার্ক রিজিয়নের মধ্যে যে দেশগুলো আছে তাদের সাথে সম্পর্ককে পুনর্গঠন করা, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের জায়গাটা। আমাদের সম্পর্কের জায়গা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে যে ট্যারিফ এবং তার পরবর্তী যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাতে আবার নতুন করে এটা আরও শক্তিশালী করার জায়গা রয়েছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক, যেহেতু বিনিয়োগ আছে, জাপান, চীন, এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো আছে। তো এই সম্পর্কগুলো ভূ রাজনৈতিক যে সমীকরণগুলো কাজ করে, সেখানে অনেকগুলোই পরস্পরের সাথে বিরোধী এবং অনেকগুলো জায়গায় খুব দ্বান্দ্বিক সম্পর্ক আছে। ফলে এটা একটা জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছে। আপনি যদি এর সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতিটাকে যোগ করেন, তাহলে মোটির উপরে বাংলাদেশের সামনে কিন্তু ভূ রাজনৈতিক দিক থেকে চিন্তা করলে অনেকগুলো বড় চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য যে দক্ষ লোক দরকার, যে যতটা না দক্ষ দরকার, তার চেয়ে আমাদের অনেক বেশি কমিটেড লোক দরকার। অর্থাৎ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থের প্রতি কমিটেড মানুষ দরকার। বাংলাদেশের মানুষের রাজনীতির যে পালস, মানুষের যে চাহিদার যে ধরন, মানুষের আকাঙ্ক্ষার যে প্রকৃতি, এটা বোঝার দরকার। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমাদের এইসব বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে যে নেগোসিয়েশনে যেতে হবে, সেই ধরনের রাজনৈতিক নেতৃত্ব এখানে কাঙ্ক্ষিত ছিল। তো এখানে আমরা অনেকটা বলবো যে এটা টেকনোক্র্যাট মন্ত্রী পেয়েছি। মানে টেকনোক্র্যাট, উনি নির্বাচিত এমপি না সেই অর্থে না, ওনার যে কাজের ধরন সেটা মোর টেকনিক্যাল দেন পলিটিক্যাল। ফলে এখানে রাজনীতির জ্ঞান এবং রাজনৈতিক প্রজ্ঞাসহ যে
পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারতেন, যার নেগোসিয়েশনে দক্ষতা এবং যোগাযোগ সেটা হয়তো অন্যরকম হতে পারতো, সেই জায়গাতে আমি নিশ্চিত না যে এই টেকনোক্র্যাট ফরেন মিনিস্টার আমাদের জন্য সেই সুবিধাটা আনতে পারবেন কিনা, অর্জন করতে পারবেন কিনা। জি, ডক্টর কামরুজ্জামান কায়সার, এই বিষয়ে আপনি কিছু বলবেন, কিন্তু আপনি বলছেন যে এটা তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্ত, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় যখন তাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয়, বিএনপি থেকেই কিন্তু এটা সমালোচনা করা হয়েছিল যে একজন বিদেশি নাগরিককে কেন এরকম একটা স্পর্শকাতর মানে জায়গায় তাকে দেয়া হলো এবং তাকেই আবার মন্ত্রী বানানো হলো, মানে কি আসলে বিষয়? এখানে আসলে একটা মানুষ তো সমালোচনার ঊর্ধ্বে নয়, ভালো মন্দ মিলিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি আর কি। তবে এখানে যে বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে, আমি মনে করি যে আপনার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ওনার যে অবস্থান, বিগত 1.5 বছর উনি তৎকালীন প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন উনি। তো তখন আপনার একটা বিষয় নিশ্চয়ই আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে যে একটা পাল্টা শুল্কের যে বিষয়টা ছিল, আমাদের প্রায় আপনার 35-36% শুল্ক আমাদের আরোপ করেছিল আর কি। তো সেই শুল্কটাকে কিভাবে কমিয়ে আনা যাবে, কিভাবে আমাদের মধ্যে ট্রেড ডিফিসিটটা কমানো যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের একটা বড় বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের এই বাজারটা যদি নষ্ট হয়ে যায় তো সেটা আমাদের অর্থনীতিতে বিরাট একটা প্রভাব আসতে পারতো। তো সেই জায়গায় কিন্তু খলিলুর রহমান সাহেবের একটা বড় অবদান ছিল। তো সেখান থেকে এটা আপনার 35% থেকে 20% চলে আসছে, সেটা আবারও কিন্তু রিভিউ হয়ে 1% কমে 19% আছে। এবং এটাও শোনা যাচ্ছে যে এটা আমরা যদি আমেরিকার সাথে তাদের যে কাঁচা মাল, যেটা কাঁচা তুলা যদি আমরা ইম্পোর্ট করে আমরা এটা ফিনিশ প্রোডাক্ট করে এক্সপোর্ট করতে পারি, তো সেক্ষেত্রে এই শুল্কটা পুরোপুরি ওয়েভ হয়ে যাবে, এটা শূন্যে চলে আসবে, এরকম একটা ডিলও আছে। তার বিপরীতে আমেরিকা থেকে আমাদের কিছু পণ্য আমদানি করতে হবে, সেটা হেভি পণ্য, বিশেষ করে আপনার উড়োজাহাজ থেকে শুরু করে লাইট ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ বা কেমিক্যাল বা অন্যান্য অনেক কিছুই এনে আমাদের যে $8 বিলিয়ন যে এক্সপোর্ট হয় এবং তার বিনিময়ে আমেরিকা আমাদের এখানে $2 বিলিয়ন রপ্তানি করে, এটাকে একটু কমাতে হবে। এবং এটা যদি কমানো হয় তাহলে আমাদের মধ্যে একটা উইন উইন সিচুয়েশন হবে। এবং সেটা আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রভাব তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছেই। তো সেই ক্ষেত্রে আপনার চেক অ্যান্ড ব্যালেন্স করে একটা ভারসাম্যের রাজনীতি প্রবর্তনের ক্ষেত্রে খলিলুর রহমান সাহেব কিন্তু পর্দার আড়ালে বেশ ভালো একটা ভূমিকা রেখেছেন। ডক্টর কাজী মারুফুল ইসলাম, সংবিধান সংস্কার পরিষদ বা আমাদের যে আকাঙ্ক্ষা, মানে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে এমপিদের শপথ নেওয়ার কথা ছিল, সেখানে বিএনপি নেয় নাই, জামাত নিয়েছে এবং এনসিপি সদস্যরা নিয়েছে। তো এবং বিএনপি একটা ব্যাখ্যাও দিয়েছে। এটা নিয়ে দুই রকম কথা আছে, কেউ বলছে যে না, এটা সংবিধান মেনে, যে বিএনপি সংবিধান মেনে এটা করে নাই, হয়তো পরে বিধান যুক্ত হলে হয়তো করবে। আবার অনেকে বলছে না, এটা গণভোটের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে বিএনপি। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এই বিতর্কটাকে আমরা যদি বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এটার আমরা যদি কোনো রকমের আলোচনাটা করি, কিংবা যেটাকে আমরা বলি যে আসলে এটার একটা আইনগত কাঠামোর মধ্যে নিয়ে যদি আমরা এটা আলোচনা করি, তাহলে আমরা খুব বেশি দূর আগাতে পারবো না। তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে আমরা যে নির্বাচনটি এখন করেছি, সেই নির্বাচনটি আয়োজন করেছে কে? সেটি করেছেন অন্তর্বর্তী সরকার। আর অন্তর্বর্তী সরকার কেন এসেছে হচ্ছে একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে। যখন আমরা গণ অভ্যুত্থান করলাম এবং তার প্রেক্ষিতে যখন একটা সরকার গঠিত হলো এবং তারা যে সমস্ত কার্যক্রমগুলো বাস্তবায়ন করছে, এর কোনোটাই কিন্তু আসলে বিদ্যমান সংবিধানের ভেতরে থেকে না। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে কিন্তু ওখান থেকে আমরা সরে গেছি, অর্থাৎ বিদ্যমান সংবিধানের যে কাঠামো ছিল সেখান থেকে সরে গেছে। এবং সেই সরে যাওয়াটা বৈধ, সেই সরে যাওয়াটা গ্রহণযোগ্য, কারণ বাংলাদেশের মানুষ সেটা চেয়েছে। এবং সেই মানুষের আকাঙ্ক্ষাটা কোথায়? সেই মানুষের আকাঙ্ক্ষাটা আসলে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল। ফলে এই সংবিধান মানার, বিদ্যমান সংবিধান মানার যে বাধ্যবাধকতা, সেটি কিন্তু আমরা সেই শুরু থেকেই আমরা সেখান থেকে সরে গেছি, মানার আসলে ওই বাধ্যবাধকতাটা আর থাকেনি। তাহলে এখন সেই রকম একটা পরিস্থিতি আমরা কিন্তু তারপরে দীর্ঘদিন ধরে সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করেছি, ঐকমত্য কমিশনের মধ্যে আলোচনা করেছি। তাহলে আপনি যদি বিদ্যমান সংবিধানকেই আবার দোহা হিসেবে আনেন, তাহলে তো এই আলোচনাগুলো আপনি করতে পারেন না। পরিষ্কারভাবে ওই আমাদের যে
যে বিদ্যমান সংবিধান সেখানে কিন্তু বলা আছে যে সংবিধানের মৌল কাঠামো নিয়ে কোনো আলোচনা করা যাবে না, এবং যারা এটা নিয়ে বিতর্ক করবেন, যারা নিয়ে প্রশ্ন তুলবেন, তাদের জন্য রীতিমতন রাষ্ট্রবিরোধী হয়ে শাস্তিযোগ্য অপরাধের ছিল। তাহলে আমরা সেইটা তো মানলাম না, অর্থাৎ আমরা আসলে ওই সংবিধানটাকে পুরোপুরি আর রাখিনি, যেটা যেটা ঠিক আছে, কারণ এটা একটা বিপ্লব কিংবা একটা বড় গণ অভ্যুত্থানের পরে সেটা দরকার থাকে না। এটা গণ অভ্যুত্থান, তার যে আকাঙ্ক্ষা সেটাই আসলে পর সরকারকে কার্যক্রমের বৈধতা দেয়, লেজিটিমেসি দেয়, যেটা যার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকার হয়েছে। ফলে আজকে সেই অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা, মানে আয়োজন করা নির্বাচনের মধ্য দিয়ে যখন আমরা সরকার গঠন করছি, এখন এসে যদি আমি আবার সেই বিদ্যমান সংবিধানের কথাটা বলি, তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা হয়। ফলে এই আলোচনাটা আপনি স্ববিরোধী হয়ে যাবে তখনই যদি কিনা এটাকে ওই আইনগত বিষয়ের মধ্যে রাখেন, ওই বিদ্যমান সংবিধানের মধ্যে রাখেন। কিন্তু আসলে আলোচনাটা হওয়া দরকার হচ্ছে রাজনৈতিক পরিসরে, যে আমরা এই পর্যায় পর্যন্ত নির্বাচন, গণভোট এবং তাকে অনুসরণ করে যে সরকার গঠনের কাজটা করছি, এটি আসলে একটা বৃহত্তর রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে অতিক্রম হয়েছে। এটা সংবিধান মেনে হয়নি, সংবিধানকে অনুসরণ করার জন্য হয়নি, এবং এই পরিবর্তনের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে অবশ্যই সেটা গণভোটের মধ্যে প্রতিফলিত। ফলে গণভোট এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে একটা আইনগত লেজিটিমেসি, বৈধতা দেওয়ার জন্য, গ্রহণযোগ্যতা দেওয়ার একটা মাধ্যম হচ্ছে গণভোট। ফলে গণভোট নিয়ে প্রশ্ন করা বা গণভোটের রায়টাকে অস্বীকার করা সেটা খুব যুক্তিসঙ্গত তো নাই। এটা রাজনৈতিকভাবেও আমার কাছে মনে হয় যে এটা খুব অদূরদর্শী এবং অপরিপক্ক সিদ্ধান্ত হয়। ফলে সেটাকে অনুসরণ করে আজকে আমরা সাংবিধানিক পরিষদ করব কি করব না, এইটার উত্তর দেওয়ার জন্য আবার আমরা বিদ্যমান সংবিধানে সংশোধন আনবো, তারপর এটা নিয়ে গ্রহণ করব, এই যুক্তিটা আসলে গ্রহণযোগ্য না। ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন মানে আপনার দলের যে অবস্থান? আমাদের দলের অবস্থান তো পরিষ্কার, সেটাও হা ভোটের পক্ষে আমাদের চেয়ারম্যান সাহেব জানিয়েছেন, এবং হা ভোটের পক্ষেই আমাদের কর্মী সমর্থকরা ভোট দিয়েছে বলে আমরা মনে করি আর কি। তো এটা হচ্ছে যে এই যে দুটো শপথের যে বিষয়টা আপনি বললেন আর কি, তো যেটা বিদ্যমান সংবিধান আছে সেই সংবিধানের আলোকে সংসদ সদস্যরা শপথ নিবে, সংসদে যাবে, তারপর আপনার আইন পাস হবে, বিভিন্ন ধরনের সংযোজন বিয়োজন হবে, সেটাই তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন এখানে যদি হা ভোটের জয়যুক্তের প্রেক্ষিতে সংবিধানে যুক্ত হওয়ার আগেই যদি আরেকটা সাইন করিয়ে নেওয়া হয়, তাহলে আপনি সংবিধানের সংযোজন আপনি কিভাবে করবেন? এটা আগে তো আপনি পার্লামেন্টে যাওয়ার পরে হা ভোটের যে ক্লজগুলো আছে, কি কি বিধান বা কি কি সংস্কারের পক্ষে কি ধরনের ধারা সংযোজিত হবে বলে সবাই ঐক্যমত হয়েছে, এখানে তো আসলে দ্বিমতের কিছু নেই। এখানে বিএনপিও কিন্তু দ্বিমত করছে না, কিন্তু প্রক্রিয়াগত যে বিষয়টা, এই জায়গায় কিন্তু সমস্যাটা। আমাদের দল থেকে বলা হয়েছে যে আমরা আগে সংসদে যাই, হা ভোটের পক্ষে আসার ক্ষেত্রে ঐক্যমত কমিশন যে ধারাগুলো সংযোজনের জন্য সুপারিশ করেছে, এখানে কিছু নোট অফ ডিসেন্টের ব্যাপার আছে, সব কিছু মিলে আলাপ আলোচনার ভিত্তিতে যখন আবার এটাকে নতুন করে সংবিধানে আবার সংযোজিত করা হবে, তখন এটাতে সাইন করা হবে, কোনো অসুবিধা নাই তো। কিন্তু এটা বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তীতে যখন সংসদ সদস্যরা শপথ নিয়েছে কিন্তু বিদ্যমান সংবিধানের উপরেই, তারপরে যদি কিছু হয় সেটা আরেকটা আপনার নতুন করে সংবিধানের সংযোজনের প্রেক্ষিতে যদি হয়, সেটার লিগ্যাল একটা লেজিটিমেসির যে কথাটা আমার সহ আলোচক বলেছেন, সেটা আমার মানে স্বতঃসিদ্ধ হয়। এখানে কিন্তু বিএনপির কোনো বিরোধ নেই, এখানে বিতর্কের কোনো অবকাশ নেই। শুধুমাত্র প্রক্রিয়াগত বিষয়টাকে আরও আইনসিদ্ধ এবং এটাকে আরও পরবর্তীতে যাতে এটা নিয়ে আর সমালোচনা না হয় যে আপনারা এই দুইটা শপথ কেন নিলেন, দ্বিতীয় শপথের লেজিটিমেসিটা কী আছে এখানে, তো সেটা আগে সংসদে যান, সবাই একমত হোক এবং সেখানে বিএনপি সাইন করবে, এতে তো অনেক আপত্তির আমি কিছু দেখছি না। ধন্যবাদ ডক্টর কাজী মারুফুল ইসলাম। এই যে সাধারণভাবে যেটা এবার যে নির্বাচনটা হলো গণ অভ্যুত্থানের পরে, আকাঙ্ক্ষা তো অনেক মানুষের, এবং আমরা নতুন বন্দোবস্ত, রাষ্ট্র মেরামতের কথা বলি, বিএনপি অনেক 31 দফা দিয়েছে, সেখানেও রাষ্ট্র মেরামতের কথা আছে। তো এখন এই সরকার, যেহেতু সরকার অলরেডি মানে গভর্নমেন্ট অলরেডি ইজ ইন প্লেস এবং কার্যক্রম শুরু করেছে, কি ইমিডিয়েট চ্যালেঞ্জ দেখছেন? আমি যদি আবার বিএনপির 31 দফাটাকেই যদি আমি আবার বলি, তাহলে দেখবেন যে তার 1 থেকে 11টি দফায় হচ্ছে রাষ্ট্র সংস্কার সংক্রান্ত,
তার মধ্যে বিস্তৃত অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, সেটা সংসদের কাঠামো থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মেয়াদ থেকে শুরু করে এরকম অনেকগুলো বিষয় আছে। এবং 31 দফাকে কিন্তু বিএনপি তার নির্বাচনী প্রচারণাতে ব্যবহার করেছে, অর্থাৎ বলেছে যে এটাই তাদের মূল দলিল। তো এই দলিলকে যদি বিএনপি অনুসরণ করে তাহলে কিন্তু তার অন্যতম কাজ, প্রথম দিককার কাজ, তার 1 থেকে 11টার মধ্যে কাজই আসলে দাঁড়াচ্ছে এই রাষ্ট্র সংস্কার সংক্রান্ত কাজ। অর্থাৎ যেখানে প্রথমতই যে আমরা একটা হোঁচট খেলাম বা একটা কাইন্ড অফ অস্বস্তি তৈরি হলো যে সাংবিধানিক পরিষদ হবে কি হবে না, শপথ নেওয়া হবে কি হবে না, অর্থাৎ এই পদ্ধতিটা হতে পারত বিএনপির যেসব প্রতিশ্রুতিগুলো দেওয়া আছে 31 দফাতে, সেগুলো বাস্তবায়নের একটা অন্যতম ধাপ। তো ফলে সেই জায়গাতে কিন্তু খানিকটা অস্বস্তি ইতিমধ্যে তৈরি হয়েছে। সরকারের তাহলে একটা প্রথম কাজ হচ্ছে যে আসলে প্রধানতম একটা চ্যালেঞ্জ হচ্ছে যে 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 ঐক্য কিংবা যে সমঝোতা আমরা এতদিন ধরে অর্জন করেছিল রাজনীতিতে, অর্থাৎ এই বিভিন্ন আলোচনাতে, ঐকমত্য কমিশনের আলোচনা সহ সংসদের বাইরে, অর্থাৎ রাজনীতিতে যে ধরনের ঐকমত্যটা হয়েছিল সেই ঐকমত্যটাকেই ধরে রাখাটা হচ্ছে একটা অন্যতম চ্যালেঞ্জ। এটার বাইরে যে আমি যদি চ্যালেঞ্জগুলোকে 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে আমার পার্লামেন্টের ভেতরের চ্যালেঞ্জ, অর্থাৎ পার্লামেন্টের ভেতরে যে কাজগুলো আছে সেটা দেখা, একটা হচ্ছে সরকার পরিচালনার চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে মাঠের রাজনীতির চ্যালেঞ্জ। তাহলে এই নতুন সরকারকে প্রথমে মানুষের মধ্যে আস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, অর্থনীতিকে স্থিতিশীল করা, বিনিয়োগ বৃদ্ধির কাজকর্ম করা, এই 4টা জায়গা আছে তার একেবারে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে, যেটা হচ্ছে সরকার পরিচালনার সাথে সংক্রান্ত চ্যালেঞ্জ। একই সঙ্গে তাকে পার্লামেন্টের ভিতরে যে প্রসঙ্গটা ইতিমধ্যে উঠলো, অর্থাৎ আমরা সংবিধান সংশোধন করব কিভাবে, আমরা আমাদের রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই বিতর্কগুলোকে কিভাবে মোকাবেলা করব, সেটা কিন্তু তাকে পার্লামেন্টের মধ্যে খুব রূঢ় বাস্তবতার মুখোমুখি পড়তে হবে, প্রচণ্ড তীব্র বিতর্ক এবং সমালোচনার মধ্যে পড়তে হবে। তো ফলে ওই জায়গাটা থেকেও সামাল দেওয়ার একটা বড় রকমের চ্যালেঞ্জ আছে, কারণ সংসদের ভেতরে যদি ঐক্যের চিড় ধরে তাহলে সেটা অচিরেই মাঠের যে রাজনীতি সেইখানে এসে প্রতিফলিত হবে এবং মানুষের জনজীবনে আবার এক ধরনের অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আর কোনো অস্থিতিশীলতা দেখতে চায় না। আমাদের প্রধানতম অর্জন চাই যে আমরা স্থিতিশীলতা চাই, আমরা আমাদের কাজ করে খেতে চাই, আমরা ঘরের বাইরে যেতে চাই কাজের জন্য, বাড়ি ফিরে আসতে চাই নিরাপদে। এই ন্যূনতম যে চাওয়া, সেইটা চাওয়ার জন্য আমার একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার। তো সেই স্থিতিশীলতা নষ্ট হবে যদি সংসদের ভেতরে যদি সংকট হয়। ফলে একই সাথে তৃতীয় যে চ্যালেঞ্জটা, যেটা হচ্ছে রাজনৈতিক পরিসরে, এই বিএনপি একটা সংগঠন হিসেবে তার কিন্তু প্রচুর দায়িত্ব আছে তার সমর্থক অর্থাৎ মানুষের সাথে কাজ করার, যেখানে তার প্রতিপক্ষ দলগুলো আছে এনসিপি এবং জামায়াতে ইসলামী এবং শ্যাডোতে কাজ করছে আওয়ামী লীগ, এবং এইগুলোর প্রতিটা পক্ষই তাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে রাজনীতির মাঠে। ফলে মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, এই 1.5 বছর পরে এসে বাংলাদেশের মানুষের মধ্যে যে এক ধরনের স্বস্তি দেখা দিচ্ছে, যে অন্তর্বর্তী সরকারের সময় রক্ষণশীল রাজনীতির ধর্মীয় ফ্যাসিবাদের যে উত্থান আমরা দেখেছি, তার ফলে জনমনে যে এক ধরনের ভীতি, এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল, সেখান থেকে মুক্তির যে একটা সম্ভাবনা দেখে মানুষের মধ্যে যে একটা স্বস্তি ফিরেছে, সেই স্বস্তিটা অচিরেই চলে যেতে পারে যদি বিএনপি একটা সংগঠন হিসেবে, রাজনৈতিক সংগঠন হিসেবে মানুষের সঙ্গে, নাগরিকদের সঙ্গে, সাধারণ মানুষদের সঙ্গে তার যোগাযোগটা যদি সে সক্রিয়ভাবে বজায় না রাখে, তাহলে এই যে বাকি সংগঠনগুলো আছে তারা কিন্তু সেক্ষেত্রে তাকে ব্যস্ত করে তুলতে পারে এবং পরিস্থিতি আবার ঘোলাটে হতে পারে। সেই জায়গায় কিন্তু বিএনপির তার আরেকটা বড় চ্যালেঞ্জ রয়েছে। এবং এর সঙ্গে বলে আমি শেষ করতে চাই যে এই নতুন সরকারের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগটাকে সক্রিয় করা। এই যোগাযোগটা সক্রিয় যদি না হয় তাহলে সরকারের প্রতি আমাদের আস্থা ফিরবে না, বাইরের দেশগুলোর, বন্ধু দেশগুলোর। আর যদি আস্থা না ফেরে তাহলে কিন্তু আমাদের এখানে বিদেশি বিনিয়োগ, আমাদের বিদেশে আমাদের যে কর্মী পাঠানোর জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু প্রসারিত হবে না। ফলে সরকার চাপের মধ্যে পড়বে। জি, ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনি কি চ্যালেঞ্জ দেখেন? চ্যালেঞ্জ তো মোটামুটি আসলে একই রকম। আমার সহ আলোচকের সাথে আমি একমত পোষণ করি। অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, সুশাসনের একটা বিষয় আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদেশি বিনিয়োগ, তার পাশাপাশি কর্মসংস্থানটা অনেক গুরুত্ব আরোপ করতে হবে। আপনি জানেন যে
আমাদের শিক্ষিত বেকার প্রায় আপনার 1 কোটির উপরে ছাড়িয়ে গেছে এখন। তারপরে এই শিক্ষিত যুবকদেরকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অন্তর্ভুক্ত করে দেশ গঠনে তাদেরকে অন্তর্ভুক্ত করাই কিন্তু এই বিএনপি সরকারের একটা বড় চ্যালেঞ্জ, এবং সেটা তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতেও, নির্বাচনী ম্যানিফেস্টোও তাই ছিল। তো সেই বিষয়গুলোকে সমন্বিত করে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে 31 দফা কর্মসূচির যে রাষ্ট্র কাঠামোর পরিকল্পনার সাথে এই যে নির্বাচনী যে ইশতেহার এবং আগামী দিনে যেভাবে দেশটা গঠন করার ক্ষেত্রে ওনার যে একটা পরিকল্পনা, সবার আগে বাংলাদেশ, এই যে কনসেপ্টটা, এটাকে উনি ডে ওয়ান থেকে কিন্তু উনি এটা গুরুত্ব আরোপ করছেন। আমি আশা করব যে উনি এই বিষয়গুলোকে যদি সঠিকভাবে অ্যাড্রেস করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ খুব দ্রুত ঘুরে দাঁড়াবে। আমাদের অর্থনীতি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সেটা খুবই নাজুক অবস্থায় চলে গিয়েছিল। আর্থিক বিশৃঙ্খলা, ব্যাংকিং খাতে তারল্য সংকট থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু একটা অচল অবস্থা ছিল। আমি বিগত সরকারকে অন্যান্য সমালোচনা হতে পারে, খারাপ মন্দ অনেক কিছু আমরা বলতে পারি, তারপরেও তারা যে পর্যায়ে অর্থনীতিকে রেখে গিয়েছে, রিজার্ভকে আপনার রেখে গিয়েছে আপনার $34 বিলিয়ন রেখে গিয়েছে। যদিও আমাদের এখন এই সরকারের ক্ষমতা নেওয়ার সাথে সাথেই আমাদের অনেকগুলো পেমেন্ট আছে, এগুলো আপনার কেবল ওয়েলের পেমেন্ট আছে, তারপর আপনার আকুর পেমেন্ট আছে, অন্যান্য অনেকগুলো পেমেন্ট দিয়ে হয়তো এই রিজার্ভ থাকবে না, কিন্তু আপনার ফরেন রেমিটেন্সটা কিন্তু একটা ভালো পর্যায়ে আছে। এটাকে আরও আকৃষ্ট করতে হবে, আমাদের জনশক্তিকে ব্যাপকভাবে বাইরে পাঠাতে হবে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মানে 80-র দশকে উনি কিন্তু জনশক্তি রপ্তানি করে বাংলাদেশকে বহির্বিশ্বে একটা পরিচিত দেশ হিসাবে উনি আবির্ভূত করেছিলেন, এবং সেটা কিন্তু আবার নতুন করে আমাদের জনশক্তি শুধু অদক্ষ না, দক্ষ জনশক্তিকে বাইরে পাঠিয়ে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা কিন্তু আনতে হবে। আমাদের এই অদক্ষ শ্রমিকের বিদেশে রপ্তানির এই প্রবণতাটা বন্ধ করতে হবে। আমাদের যে আপনার যে যুব উন্নয়ন পরিদপ্তর আছে, আপনাদের ভোকেশনাল যে ট্রেনিং ইনস্টিটিউশনগুলো আছে, এগুলোকে ভালোভাবে উজ্জীবিত করতে হবে। শুধুমাত্র নামকে বাস্তে নাম সর্বস্ব এই যুব উন্নয়নের অধিদপ্তর এগুলোকে রাখলে তো হবে না। আপনি নার্সিং, আপনার প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, এইগুলো যদি আমরা পাঠাতে পারি, এগুলোকে যদি আমরা করতে পারি, তাহলে আমরা দক্ষ জনশক্তির মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা আমরা আনার প্রেক্ষিতে দেশ আবার ঘুরে দাঁড়াবে আশা করি। আমরা শেষ করব দুজনের কাছে সংক্ষেপে প্রশ্ন। আমরা তো বিএনপি সরকার কেমন হবে সেটা আলোচনা করলাম, কিন্তু বিরোধী দল তারা কেমন হবে এবং রাজনৈতিক মাঠে তাদের সংসদ এবং সংসদের বাইরে তাদের আচরণ কেমন হতে পারে বলে মনে করছেন এবং কেমন প্রত্যাশা করেন? দেখেন, বিরোধী দল হ্যাঁ কেমন হতে পারে, আমরা তার একটু নজির দেখলামই, প্রথম দিনেই একটু দেখলাম যে কেমন হতে পারে। প্রথমত জামাতে ইসলামী এই বাংলাদেশের যে অতীত ইতিহাস সেটা সবসময় সে ক্ষমতার সঙ্গে থাকে, অর্থাৎ যে কোনো প্রকারেই সে ক্ষমতার সঙ্গে থাকতে চায়। তো যে মুহূর্তে সে বিরোধী দলে থাকে তখন সে আসলে তার সর্বোচ্চ প্রয়োগ করে যেন ক্ষমতার কাছাকাছি যাওয়া যায়, ক্ষমতার প্রয়োগটাকে সে নিতে পারে। ফলে সেই প্রয়োগটা সে যখন পার্লামেন্টের ভেতরে যাবে সেখানেও সে করবে, অর্থাৎ সে এভাবে ক্ষমতাটা অর্জন করতে চাইবে যে যত বেশি সরকারি দলকে আক্রমণ করতে পারবে তত বেশি তার ক্ষমতার প্রসারিত হবে। যদিও তাদের আমির বলেছেন যে তারা গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু সমালোচনা তারা করবেন। এবং আমরাও এটা চাই যে আসলে সরকারি দলকে তার জবাবদিহিতা যদি নিশ্চিত করতে হয় সংসদের মধ্যে, তাহলে আমরা একটা অত্যন্ত শক্তিশালী বিরোধী দল দরকার। তো জামাতে ইসলামী এই কাজটি যেন স্পষ্টভাবে করেন, অর্থাৎ দায়িত্ব নিয়ে করেন যে সরকারের সকল পদক্ষেপগুলোকে চুলচেরা বিশ্লেষণ করা, তার সকল নীতিগুলোকে বিশ্লেষণ করা এবং সংসদীয় বিতর্কের মধ্যে তাদেরকে নিয়ে আসা। আমার এনসিপির যেসব সদস্যরা বা স্বতন্ত্র যে সদস্যরা এসেছেন তাদের কাছেও প্রত্যাশা যে তারা যেন কেবলমাত্র বিতর্কের খাতিরে বিতর্ক না, সরকার যে সকল নীতি গ্রহণ করবে, সেই যে সকল নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করবে, যেখানে বাজেট বরাদ্দ করবে, এর প্রতিটা বিষয়ে যেন তারা একটা খুব পরিষ্কারভাবে এবং খুব স্পষ্ট একটা
ক্রিটিক্যাল অবস্থানে থাকেন, যে কোনো কিছুই তাদের নজরে যেন বাইরে না থাকে। কারণ আমরা অতীতে দেখেছি সরকারি দল বিরোধী দলের মধ্যে বিভিন্ন রকমের যোগাযোগ স্থাপিত হয়, ফলে বিরোধী দল বেরিয়ে বেড়ানোর জন্য, বিদেশের ট্যুরের জন্য অনেক আগ্রহী থাকে। তাদের যে ভূমিকা থাকে সংসদীয় কমিটিতে, তাদের যে ভূমিকা থাকে বাজেট বিতর্কে, অন্যান্য বিতর্কে, সেগুলো আমরা দেখিনি। ফলে এবার একটা অর্থপূর্ণ, প্রাণবন্ত, কার্যকর পার্লামেন্ট চাই, সেখানে বিরোধী দলেরও একটা সেরকম ভূমিকা চাই। আপনি কি বলবেন, বিশেষ করে আপনার জামায়াত ইসলাম তো দীর্ঘদিন আপনাদের সাথে বন্ধু ছিল, এবার যে বন্ধু রাজনৈতিক মিত্র, সেটা আদর্শিক মিত্র নয়। আদর্শিক মিত্র না, কিন্তু ছিলেন তো, একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন। জি। তো এখন আপনাদের সংসদে আপনাদের বিরোধী হিসাবে বসছে, কেমন হবে বলে মনে করেন? আমরা মনে করি তাদের অনেক দায়িত্ববোধ আছে, তাদের গঠনমূলক সমালোচনা করে সংসদে থাকতে হবে। সেই ট্র্যাডিশনাল রাজনীতি পরিহার করে তাদেরকে অত্যন্ত প্রোগ্রেসিভ রাজনীতিতে আসতে হবে। এবং একটা জিনিস আমার ভালো লেগেছে, তারা বলেছে তারা ছায়া মন্ত্রিসভা করবে। যদি তাই হয় তাহলে সেই শ্যাডো ক্যাবিনেট থাকবে, আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিপরীতে তাদের আরেকটা মন্ত্রণালয় থাকবে, সেটা ছায়া মন্ত্রিসভা হিসাবে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে। সেটা যদি থাকে, তাৎক্ষণিকভাবে সে মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়গুলোকে সমালোচনা করে পার্লামেন্টে উত্থাপন করবে, সেগুলো একটা সুন্দর ডিবেট হবে। সেই ডিবেটের মাধ্যমে আমার মনে হয় সরকার এবং বিরোধী দলের একটি সুন্দর অবস্থানে আসবে, এবং আমাদের বিশেষ করে সরকারি দলের যে ভুল ত্রুটিগুলো যদি সঠিকভাবে তারা অ্যাড্রেস করতে পারে, তাহলে এটা আমাদের দেশের জন্য উপকার হবে, এবং আমরা এগিয়ে যেতে আমাদের জন্য অনেকটা ভালো একটা দিক নির্দেশনা আমরা পাবো আশা করি। আর শুধু রাজপথ উত্তপ্ত করবে আর কথায় কথায় তারা সরকারকে ফেলে দিবে, এই ধরনের যে আগের রাজনীতি, ঘূর্ণিধরা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এটা যদি বের হয়ে না আসে, তাহলে আজকেই তারা আপনার প্রায় 32% তারা সমর্থন পেয়েছে, এবং তাদের 70-এর উপরে তাদের সদস্য সংখ্যা, যেটা কখনোই তারা 20 ক্রস করেনি। তো সেটা যদি আগামীতে তারা আরও ভালো করতে চায়, তাহলে কিন্তু রাজপথকে কাঁপিয়ে জনজীবনকে অস্বস্তিতে ফেলে তারপরে তারা মানে আগের মতো সেই রাজনীতি যদি করে, তাহলে জনগণও তাদেরকে ছেড়ে দেবে না। কারণ জনগণের অনেক প্রত্যাশা, সরকারি দল বিরোধী দল সবাই সম্মিলিতভাবে দেশ গঠন করার ক্ষেত্রে সবারই দায়িত্ববোধ আছে। এই দায়িত্ববোধের আলোকে যদি তারা মানে পজিটিভ রাজনীতি করে, আমি মনে করি সবাই এগিয়ে যাবে এবং দেশের উপকার হবে, এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। এরই মধ্যে আমরা দেখেছি আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার জামাতে আমিরের বাসায় গিয়েছেন, আপনার এনসিপির প্রধানের বাসায় গিয়েছেন, চরমনের পীরের বাসায় গিয়েছেন। এটা তো নতুন একটা কালচার, এটা তো আগে ছিল না, এবং তারাও তাকে স্বাগত জানিয়েছে। তো এটা যদি আমরা একটা রাখতে পারি, এটা দৃষ্টান্ত, এবং আগামী দিনে আমরা এই সুন্দর রাজনৈতিক যে আবহ, এটাকে আমরা ধারণ করলেই দেশ আমরা সামনে এগিয়ে যাবে, এবং নতুন একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারবো। আমরা সেই প্রত্যাশা করি যে সহ অবস্থান, সমালোচনা বা বিশ্লেষণ সেগুলোর মাধ্যমেই হবে। যেমন আপনি বলছিলেন যে রাজপথ গরম করা তো নির্ভর করবে হলো যে বলেন যদি সরকারি দল কেমন আচরণ করছে, বা তারা কিভাবে সার্ভিস ডেলিভারি দিচ্ছে। ক্রিকেটে বল যদি লুজ বল ডেলিভারি দেন, বিরোধী দলটা তো ছক্কা মারবেই, সেটা তো আপনাদেরও চিন্তা করার বিষয় আছে। আর আমরা যারা জনগণ তারা খেয়াল রাখবো। ভালো থাকবেন।